আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, সেই বর্তমান পরিস্থিতির আলোকে অর্থাৎ ক্ষমতার পালাবদলের যে একটি হাওয়া বাংলাদেশে বয়ে গিয়েছিল গত বছর ৫ই আগস্ট। এর পরবর্তী থেকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের অস্থিতিশীল যে পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক মহলে, সেই অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু স্থিতিশীল করা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। আমরা লক্ষ্য করলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে এই বিষয়ে একটি স্পষ্ট রুটম্যাপ দিয়েছেন। এবং এই রুটম্যাপ সম্পর্কে আপনারা সবাই কিন্তু ভালো করেই জানেন। তবে এই রুটম্যাপ দেওয়ার পর বিএনপি যে সকল প্রতিক্রিয়াগুলো দেখিয়েছে বা যেভাবে তারা বলেছে যে এই সময়ে নির্বাচন করা আসলে কোনোভাবেই কাম্য নয় বা এটি এক প্রকার নির্বাচন বিলম্ব করারও পরিকল্পনা হতে পারে। অর্থাৎ বিএনপি কোনোভাবেই কিন্তু এই সুস্পষ্ট রুটম্যাপটিকে তারা এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। তারা বলছে যে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলেই ভালো হয়, অথবা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা মনে করছেন যে ডিসেম্বর এবং জানুয়ারি প্রকৃতপক্ষে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি সঠিক সময়। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে এপ্রিলের ১ম সপ্তাহে নির্বাচন হবে। সেই হিসাবে এখানে সাধারণ মানুষসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যাদের এখানে আপত্তি রয়েছে, তারা বিভিন্ন ধরনের বার্তা এই নির্বাচনকে ঘিরে বা এই সময়কে ঘিরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। তবে এই বিষয়টির বাইরেও বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমি ১ম এ যেমন বললাম যে অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল এখন পর্যন্ত হয়ে ওঠেনি। আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনো না কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। এর ব্যর্থতার পেছনে কারা দায়ী? এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার খোঁজার চেষ্টা করছে না, বা খুঁজলেও হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বের করতে পারবে না। তবে একটি জাতীয় সরকার কিন্তু একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার আসলে সঠিক সময় অর্থাৎ যে নির্দিষ্ট রোডম্যাপ দিয়েছে সেই সময় নির্বাচন দেয় নাকি এর পূর্বে নির্বাচন দেয়। তবে আমি যেমনটি বললাম যে এই অস্থিতিশীল পর্যায়ে নানা ধরনের প্রচার প্রচারণা হচ্ছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগকে নিয়ে যেমন নানা ধরনের কথাবার্তা হচ্ছিল, ঠিক একইভাবে জাতীয়তাবাদী দল বিএনপি নিয়েও কথাবার্তা হচ্ছিল, হচ্ছে, এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে, জামাত সহ যারা, তাদেরকে নিয়েও বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। এবং উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় যে রাজনৈতিক দল গঠন করা হয়েছিল, যারা বিগত ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল, এনসিপি, সেই এনসিপির রাজনৈতিক দলটি নিয়ে বর্তমানে সবথেকে বেশি মিডিয়া কাভারেজ হচ্ছে। এবং সেই মিডিয়া কাভারেজের কারণে জনগণ এনসিপির যে বিষয়বস্তু বা কর্মকাণ্ড রয়েছে সেগুলো বিভিন্নভাবে জানতে পারছে। শুধু তাই নয়, এনসিপির যারা দায়িত্বশীল রয়েছেন তারা যে সমস্ত কার্যকলাপ করছেন, এগুলো যখন বিতর্কিক পর্যায়ে পৌঁছে যায়, তখন বিরোধী দলে যারা অবস্থান করছেন তারা সবথেকে বেশি কিন্তু এগুলো প্রচার প্রচারণা করেন। এখানে শুধু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো প্রচার করেন তা কিন্তু নয়, বরঞ্চ বিএনপি এবং জামাত সহ আরো অনেক রাজনৈতিক দল রয়েছে যারা এনসিপির যে রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি সেটি আসলে তারা এখন পর্যন্ত বুঝে উঠতে পারেননি। যার ফলশ্রুতিতে এনসিপির এই রাজনৈতিক প্যাটার্নটাকে বা তাদের যে সকল ব্যর্থতা সমূহ রয়েছে সেই সকল ব্যর্থতা সমূহ কিন্তু সেই সকল নেতাকর্মীরা ঢালাওভাবে প্রচার করেন এবং প্রকাশ করেন। তবে এই বিষয়গুলোর বাইরে আরো যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে রাষ্ট্রপতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ঘিরে যে সকল গুঞ্জন তৈরি হয়, কিংবা সেনাপ্রধান যিনি রয়েছেন সেই সেনাপ্রধানকে ঘিরে যখন বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়, সেই গুঞ্জনগুলো কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেই অস্থিতিশীল পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দেয়। ৫ই আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে বিষয়বস্তুগুলো রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ কখনো ট্রাম্প প্রশাসনের সাথে চলে যাচ্ছে, কখনো মোদী প্রশাসনের উপর ভিত্তি গড়ে তুলছে, এবং কখনো বা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আমরা লক্ষ্য করছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি রয়েছেন উনি কু করতে চলেছেন, উনি ক্ষমতা দখল করতে চলেছেন। একইভাবে প্রধান উপদেষ্টা নজরবন্দি থেকে শুরু করে আল্টিমেটলি বিভিন্ন ধরনের গুঞ্জন বা রটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং যারা পলিটিক্যাল বিষয়বস্তু নিয়ে কথাবার্তা বলেন বা বিচার বিশ্লেষণ করেন তাদের কাছ থেকেও কিন্তু এই ধরনের তথ্য উপাত্ত পাওয়া গেছে। সম্প্রতি বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে এবং সেই ঈদুল আজহা পরবর্তী
যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী, সেটি হচ্ছে সেনাবাহিনীর প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময় করতে গিয়েছেন বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছেন। এবং এর পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছেন। এখন প্রধান উপদেষ্টার সাথে যে বিষয়টি হয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময় করার পর আমরা মিডিয়া কভারেজে দেখেছি যে রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময়ের চিত্রটি। এখন অনেকেই মনে করছেন যে প্রধান উপদেষ্টা যেভাবে এপ্রিলে নির্বাচনের বিষয়টি বলেছেন, অপরদিকে আমরা শুনেছি যে সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যেই উনি একটি নির্বাচন দেখতে চান। এ ধরনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়া কাভারেজে প্রচারিত হয়েছিল। উনি উনার যে বার্তা রয়েছে সেই বার্তায় এই বিষয়টি বলেছিলেন। অনেকেই দাবি করছেন যে হয়তোবা সেনাপ্রধানের সাথে এই বিষয়টি নিয়ে একান্ত কোনো কথাবার্তা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবং এটি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি চাওয়া যে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন, সেনাপ্রধানের ভূমিকাই কিন্তু মুখ্য বাংলাদেশকে বর্তমান এই পরিস্থিতিতে নিয়ে আসার জন্য। অর্থাৎ ৫ই আগস্টের পর থেকে দেশ যেভাবে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য সেনাপ্রধানের ভূমিকাই কিন্তু সবথেকে মুখ্য এবং গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত কিন্তু সেনাপ্রধান ওনার যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু মাঠে রেখেছেন এবং বাংলাদেশকে নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু এভাবেই তিনি দেশকে চালিয়ে নিয়ে যাবেন বলে সবাই ধারণা করছেন। এবং এটি আসলে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, দেশের শান্তি, শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। সুতরাং সেনাপ্রধান সহ যারা সেনাবাহিনীর দায়িত্বরত রয়েছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছেন, এটি নিঃসন্দেহে। যাই হোক, আমি যে বিষয়টি বলছিলাম যে সেনাপ্রধানের সাথে একান্ত ব্যক্তিগত বৈঠকের বিষয়টি কিন্তু অনেকেই মনে করছেন। আবার এর পরবর্তীতে রাষ্ট্রপতির সাথে যেভাবে কুশল বিনিময় হয়েছে তাতে অনেকেই ধারণা করছেন যে রাষ্ট্রপতির সাথে কথাবার্তা বলে হয়তো এক ধরনের আহ মতামতের ভিত্তিতে কোনো একটি বিষয় ঘটতে চলেছে বাংলাদেশে। মূলত এই দুটি বিষয়ের কোনটিই কিন্তু সঠিক নয়, বা যে গুঞ্জনটি উঠেছে এই দুটি গুঞ্জনের কোনটিই সঠিক নয়। তথ্য উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে যে বিষয়গুলো জানা যায় সেটি হচ্ছে এটি সাধারণত যেকোনো সরকার ব্যবস্থা থাকলেও বা জাতীয় সরকার থাকলেও কিন্তু এই বিষয়টি ঘটে থাকে। ঈদের কুশল বিনিময় করা যেমন প্রধানমন্ত্রীর সাথে হয়ে থাকে, ঠিক একইভাবে রাষ্ট্রপতির সাথেও কিন্তু হয়ে থাকে। সুতরাং এখানে যে বা যারা এই ধরনের কথাবার্তা বলছেন বা ছড়িয়ে দিচ্ছেন যে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎটি আসলে স্বাভাবিক নয়, আমি বলব এটি সম্পূর্ণরূপে স্বাভাবিক এবং এর বাইরে কোনো ধরনের কোনো বিষয়বস্তু নেই। আবার অনেকেই বলছেন যে রাষ্ট্রপতি নজরবন্দি রয়েছেন। এটি মূলত তারা যে ব্যাখ্যাটি এখানে দিয়েছেন সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে ঈদের নামাজে দেখতে পাননি, কিংবা রাষ্ট্রপতির যে বিশেষ প্রটোকল ব্যবস্থা রয়েছে সেই প্রটোকল ব্যবস্থায় উনি বাইরে যান না। দেখুন, মিডিয়া কাভারেজ এমন একটি বিষয় যে বিষয়টি আসলে রাষ্ট্রপতি অনেকটাই এড়িয়ে চলতে চাচ্ছেন বর্তমান সময়ে। এবং উনার যে বাসভবন রয়েছে, সরকারি বাসভবন, সেই বাসভবনে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং উনি নিজেই কিন্তু এই বিষয়বস্তুগুলো বাইরে নিয়ে আসতে পারেন না। সুতরাং এখানে উনাকে নজরবন্দি করার আসলে কোনো প্রশ্ন উঠে আসে না। কারণ উনি এখনো কিন্তু দেশের যে সামরিক বাহিনী রয়েছে সেই সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করার কিছুটা হলেও এখতিয়ার রাখেন।